নমস্কার শ্রোতা বন্ধু, আমাদের আজকের নিবেদন কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের লেখা পাতালে হাসপাতালে। হাসান আজিজুল হক জন্মগ্রহণ করেন 1939 সালের 2রা ফেব্রুয়ারি বর্ধমান জেলায়। তার কর্মজীবনের সূত্রপাত বাংলাদেশে। জীবন সংগ্রামে লিপ্ত মানুষের কথকতা তার গল্প উপন্যাসের প্রধানতম অনুষঙ্গ। তার মর্মস্পর্শী বর্ণনার জন্য তিনি প্রসিদ্ধ লাভ করেছিলেন। স্বর্গ বা নরক, জান্নাত বা জাহান্নাম সম্পর্কে আমাদের সকলেরই একটি ধারণা আছে। মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্যে শ্রী রামচন্দ্র পাতালপুরীতে প্রবেশ করেছিলেন। রামচন্দ্র সেখানে দেখেছিলেন মানুষের নিজের কর্মের ভিত্তিতে শাস্তি পাচ্ছে। আমাদের আলোচ্য ছোট গল্পে বাংলাদেশের হাসপাতালগুলিকে কিভাবে পাতালপুরের গাঢ় অন্ধকার ধীরে ধীরে গ্রাস করে ফেলছে সেটি জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের ছোট গল্প হাসান আজিজুল হকের লেখা পাতালে হাসপাতালে। ইমার্জেন্সির লোকটি মুখ নিচু করে টেবিলে কিছু একটা দেখছিল। অন্যমনস্কভাবে চোখ তুলে তাকাতেই দেখল তার থেকে মাত্র হাত দুয়েক দূরে আধ বয়সী আর এক বুড়ো একটা লোককে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। বুড়োর পাতলা লম্বা নাকটা একদিকে বাঁকা, কাঁচা পাকা খুঁদে খুঁদে দাড়ি বেয়ে ঘাম ঝরছে। যাকে কাঁধে নিয়ে তারা দাঁড়িয়ে আছে তার মুখ দেখা যায় না। তার একটা পা ঝুলছে আর একটা পা আঁকশির মতো বুড়োর কাঁধে আটকানো। লোকটার শরীরের বাকি অংশ আধবয়সী দুজনের ঘাড়ে কুকুরকুণ্ডলি হয়ে আছে। তিনজনে একসাথে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। টেবিলের সামনে চেয়ারে বসা এমার্জেন্সি লোকটা চোখ তুলে তাকালো, কিচ্ছু দেখল না। এই সময় একবার টেলিফোন বেজে উঠল। লোকটার ভুরুতে একটা গিঁট পড়ল। দ্বিতীয়বার টেলিফোন বাজলো, তার ভুরুতে দুটো গিঁট পড়ল। তিনবারের বার সে চেয়ার থেকে একটু ঝুঁকে টেলিফোন তুলে বলল, হ্যাঁ এমার্জেন্সি। তারপর একটু শুনে নিয়ে বলল, জানি না। তারপর আবার একটু শুনে বলল, পারবো না, লোক নেই। বলে টেলিফোন রেখে দিল। মুখ নিচু করে সে আবার টেবিলের ওপর কিছু দেখতে দেখতে সরু লম্বা আঙুল চালিয়ে নাকের ভিতর থেকে লোম টেনে টেনে ছিঁড়তে লাগলো। ফের টেলিফোনের শব্দ। লোকটা টেলিফোন তুলে বলল, হ্যাঁ এমার্জেন্সি। একটু শুনে বলল, তাতে হয়েছে কি, মাথা কেটে নেবেন নাকি? আবার শুনে বলল, বেশ করেছি, এখান থেকে কাউকে ডেকে দেওয়া হয় না, লোক নেই। তারপর কিছু না শুনে এক নাগারে বলে চলল, ভদ্রতা ভদ্রতা দেখাচ্ছ আমাকে? তুমি কি নবাব পুত্তর? পারিস কর, বেশি তরপাস না। বলে ঝড়াত করে টেলিফোন রেখে দিয়ে বলল, তুমি আমার কলা করবে। দক্ষিণ দিকের খোলা দরজা জানলা দিয়ে হুশ করে গরম হাওয়া ঢুকলো। সাথে সাথেই আবার ফোঁসো করে নিঃশ্বাস ফেলে আধবয়সী দুইজন কাঁধ বদলালো। যে ওদের ঘাড়ে চেপে আছে তার মুখ এখন দেখা যায়, পোড়া ফর্সা ফ্যাকাশে। জিভ দিয়ে ঠোঁট চেটে সে জুলুজুলু করে তাকায়। এমার্জেন্সির লোকটি একসাথে পটাপট ভুরুতে গিঁটের পর গিঁট তুলে বলল, কি? এই একটিমাত্র কথা বলতে গিয়ে রাগে তার দুটি বড় বড় কান লাল হয়ে উঠল। ঘাড় থেকে আঁকশিটা একটু সরানোর চেষ্টা করে বুড়ো একদিকে মাথা হেলিয়ে বলল, হুজুর। টেলিফোন বেজে উঠল। তিনবার বাজার পর টেলিফোন তুলেই সে ঝট করে লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ে যেন মুখস্থ বলে গেল, জি সাব। না স্যার। ঠিকই স্যার, ঠিকই স্যার। জি স্যার। না স্যার। আচ্ছা স্যার। বলে টেলিফোন রেখে দিয়ে আর দম পেল না। সঙ্গে সঙ্গেই এক হাতে কপালের ঘাম মুছে কানের কাছে রিসিভার তুলে একগাল হেসে বলল, আরে তুই, কি খবর? না না, গিয়েছিলাম তো। কাল গিয়েছিলাম। না না, পরশু। হ্যাঁ পরশুই গিয়েছিলাম। দুপুরবেলা কেউ ছিল না। অত জানি না, কিছুই জোগাড় হয়নি। ওরে বাসরে,
সিনেমা দেখা সময় কই, ডিউটির চোখে অন্ধকার। কালকে ব্যাড লাক ছিল, 20টা টাকা বেরিয়ে গেল। মাগিকে চেনা আছে, শোন দুলু এসেছে, বাপের গলায় ক্যান্সার হয়েছে, মনে হয় গেল আর কি। না ভাই, পারবো না, বউ পাছায় ছ্যাঁকা দিয়ে দিয়েছে। আবার একগাল হেসে টেলিফোন রেখে দিয়ে লোকটা এবার স্পষ্ট করে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? লোক তিনটি নেতিয়ে পড়েছিল। বুড়ো ঘরে গলায় বলল, হুজুর, রুগী এনেছি। এমার্জেন্সির লোকটা খেঁকিয়ে উঠে বলল, বেশ করেছো, নাচবো? কোথি রাখবো? আমার মাথায়। বলে গলা পাল্টে বলল, নামাও, আরে মেঝেতে নামাও। তাড়াতাড়ি করে লোক তিনটি ঘাড় থেকে যেন জোয়াল ফেলে দিল। তাদের কাঁধ থেকে লোকটা ধূপ করে মেঝেয় পড়ে। আর যে পাটি বুড়ো চাষিটার কাঁধে আঁকশির মতো আটকানো ছিল, সে পাটিকে বাঁচাতে বুড়ো হাঁটু গেড়ে বসতে যায়। এই করতে গিয়ে তার কোমরের লুঙ্গির কষি আলগা হয়ে খুলে পড়ল। বুড়ো হুমড়ি খেয়ে মেঝেতে উপুর হয়ে পড়ে। লুঙ্গি সরাত করে হাঁটুর কাছে চলে আসে। এমার্জেন্সির লোকটি তার অনেক আগেই টেবিলে মন দিয়েছে। সেখানে কি মধু আছে সেই জানে। চাষি তিনজন গোছগাছ হয়ে দেয়ালে হেলান দিয়ে বসে। একজন মাথা থেকে গামছা খুলে নিয়ে হাওয়া খায়। বুড়ো লুঙ্গি ঠিকঠাক করে মুখ তুলে তাকিয়ে দেখে লোকটি টেবিলের ওপর দিয়ে একদৃষ্টে তাদের দিকেই চেয়ে আছে। সে বলে, হুজুর, এমার্জেন্সি। দেয়ালের দিকে মুখ ফেরায়। যাকে বয়ে আনা হয়েছে তার একটা পা ফুলে ঢোল হয়ে আছে। সেই পাটায় মেঝে লম্বা করে দিয়ে অন্য পাটি গুটিয়ে দেয়ালে আধ হেলান দিয়ে সে চুপচাপ শুয়ে চোখ পিটপিট করতে থাকে। ফোলা পায়ের তলা থেকে রস গড়িয়ে পড়ছে। একটা বড় নীল মাছি দুবার তার পায়ের তলায় বসে খোঁজ খবর নিয়ে আপন লোকজনদের খবর দিতে চলে গেল। পুরো বাহিনী এসে পৌঁছতে বেশি দেরি হলো না। কি আশ্চর্য! এমার্জেন্সির লোকটা আবার জিজ্ঞেস করলো, কি ব্যাপার? বুড়ো ফের বলল, হুজুর। অন্য দুজন চাষি কুটকুটে বিষণ্ণ চোখে চেয়ে রইল। কোথা থেকে আসা হচ্ছে? তালপুকুর থেকে। বুড়ো বলল, পায়ে কি হয়েছে? হুজুর ছাড়, বুড়ো শুরু করে, লোকটা মরে যেছে পায়ের বেদনায়। হুড়মুড় করে 3-4জন লোক ঘরে ঢুকলো। তাদের মধ্যে সামনের ছোকরাটি উৎসাহে তকবক করছে। সোজা টেবিলের কাছে এগিয়ে এসে বলে, দেখেছেন? এমার্জেন্সির কর্তব্যরত বলে, কি? বলে নখ খুঁটতে থাকে। দেখেননি? আজকের কাগজ দেখেননি? বলতে বলতে সে টেবিলের ওপর পা ঝুলিয়ে বসে পড়ে। বাকি কজন তাড়াতাড়ি চেয়ার, বেঞ্চি, টেবিলের কোণ দখল করে উৎসুক মুখে পরস্পরের দিকে চেয়ে থাকে। আজকের কাগজে বেতনের স্কেল দিয়েছে, দেখেননি? ঢাকার কাগজে? না, এখানকার কাগজে। একই কথা, এটাও জাতীয় দৈনিক। ঘোড়ার ডিম হবে, কর্তব্যরত বলে। গভর্নমেন্ট কুটিয়ে কুটিয়ে ঘোড়ার ডিম পারবে। 1000 টাকা বেতন দিচ্ছে, ছোকরাটা বলে। আঙুল নাচিয়ে নাচিয়ে কথা চালিয়ে যায়। কোন গ্রেড দেবে আমাদের? 6th না 7? 7 কেমন করে দেয় একবার দেখব। বেঞ্চের ওপর থেকে একজন বলল, বেতন বাড়িয়ে লাভ? জিনিসের দাম না কমলে বেতন বাড়লে কি হবে? 200 টাকায় 1 মণ চাল আর 100 টাকায় বউয়ের একটি শাড়ি কিনতে হলে লাভটা কি হবে? বেতন বাড়ানো খুব সোজা, কাগজ ছাপিয়ে দিলেই হলো। আরেকজন বলে, বাবা, অর্থনীতির মারপ্যাঁচ, পোঁদে বাঁশ চলে যাবে। বেতন বাড়িয়ে দরকার নেই, জিনিসের দাম কমাও মানে উৎপাদন বাড়াও। বেঞ্চি বললে, বেতন দিয়েই বা দরকার কি? বউ সারা মাসের একটা ফর্দ করে দেবে, আমি সরকারকে দিয়ে দেবো। সেই সব জিনিস তুমি গভর্নমেন্ট সাপ্লাই করো, বেতন চাই না। সেই জন্যই তো সরকার বলেছে উৎপাদন বাড়াও। বেঞ্চি ভয়ানক রেগে গেল। তুমি চুপ করো শালা, তোর পাছার গর্ত মাটি দিয়ে বুঝিয়ে ধান গাছ লাগাবো। উৎপাদন বাড়াও? ওই চাষাগুলো বসে আছে,
বলে সে আঙুল দিয়ে বুড়ো আর আধবয়সী দুজনের দিকে আঙুল দেখিয়ে বলল, ওদের বলে দেখ উৎপাদন বাড়াও। কি চাচা, উৎপাদন বাড়াবে? উৎপাদন? সে বুড়োকে জিজ্ঞেস করে। বুড়ো নড়ে চড়ে বসে বলল, হুজুর ছাড়। বেঞ্চি দাঁত বের করে হাঁ হাঁ করে বলল, এই দেখ উৎপাদন বাড়িয়ে দিয়েছে। ছোকরাটি একটু দমে গিয়ে বলল, তাহলে বেতন বাড়িয়ে সরকারের উদ্দেশ্য কি? বেঞ্চি বলল, তোর মুত পেয়েছে কি? যা মুতে তলপেট খালি করে আয়। এমার্জেন্সির কর্তব্যরতা বলল, সব গুলপত্তি, ঢাকার কাগজে বেরিয়েছে কি? ছোকরাটি আবার বলল, কথা হচ্ছে বেতন বাড়াবে কি বাড়াবে না। এতক্ষণ কথা বলেনি একজন, বলল বাড়াবে। বাড়াবে কেন? সরকার শিক্ষিত লোকের মুখ বন্ধ করতে চায়। শিক্ষিত লোকের মুখ এমনিতেই বন্ধ আছে, বন্ধ থাকলেই ভালো, খুললে দুর্গন্ধে দেশে টেকা দায় হবে। শিক্ষিত লোক মারিও না, দেখা আছে। তবু কথা বললে যারা বলতে পারে তাদের খাইয়ে দাইয়ে সরকার খুশি রাখতে চায়। ওসব মামদোবাজির গণতান্ত্রিক সরকার করে, মিলিটারি গভর্নমেন্টের আবার খুশি অখুশি কি? এমার্জেন্সি এবার অস্থির হয়ে বলে উঠল, এই চুপ চুপ, হাসপাতালে বাজে কথার করি। বেতন বাড়াবে বাড়াবে, যাও দেখি এখন। লোকগুলি উঠে চলে গেল। গনগনে আগুনে গরম তামার পাতের মতো হাওয়া ঘরের ভিতরে ঢুকলো। চাষি দুটি একভাবে বসে আছে, একজনের আবার ধুলুনি এসেছে। ভিতরের দিকে বারান্দায় টুকটুক করে হাসপাতালের মেয়ে মানুষেরা হেঁটে যাচ্ছে। মার দিয়ে কড়কড়ে করে ইস্ত্রি করা তাদের সাদা পোশাক দরজার ফাঁক দিয়ে একবার একবার দেখা যায়। পায়ে কি হয়েছে? বুড়ো আবার গোড়া থেকে শুরু করে, হুজুর ছাড়। একটা হাত তুলে এমার্জেন্সি বলল, জিজ্ঞেস করছি পায়ে কি হয়েছে? বুড়ো ফস করে বলে বসে, পরশুদিন নাপিতের কাছে গেছিল। তারপর? নাপিত তার মানে? বুড়ো হড়বড় করে বলে যায়, হুজুর ছাড়। মনে করেন মাসখানেক আগে একটা কাঁটা ফুটেছিল। মনে করেন সকালবেলায় বাড়ি থেকে জোন খাটতে গেছে, এমনি সময় এই বড় একটা বাবলার কাঁটা। কি বাপ জমিরুদ্দি, রক্ত বেরোচ্ছিল? বুড়ো পা ফোলা জমিরুদ্দিকে জিজ্ঞেস করে। এমার্জেন্সি বলল, কে হয় তোমার? আমার কেউ নয়, গেরাম সম্পর্কে আমি ওর চাচা হই। ওই লোক দুটো ওর কে হয়? কেউ না হুজুর, এই ভাই বলে ডাকে। এখানে এনেছো কেন? ওর বাপ নাই হুজুর। দুধ তেরি, বাড়িতে তাঁসতে কি হয়েছিল, এখানে এনেছো কেন? বুড়ো ভয়ে ভয়ে বলল, হুজুর হাসপাতাল বুলে। হাসপাতাল তো কি হয়েছে হুজুর, গরিবের আর কি উপায়? নাপিত পা কেটে কাঁটা তো বের করতে গেলছিল, তারপর একদিনের মধ্যে এই অবস্থা। পায়ের বেদনায় পা ফোলার হয়ে পুরো নিজেই ককাতে শুরু করে। চাষি দুজন দেয়ালে হেলান দিয়ে একভাবে বসে আছে। এখানে কিছু হবে না বলে এমার্জেন্সির দরজা দিয়ে বাইরের গরম রোদের দিকে চেয়ে রইল। আউটডোরে নিয়ে গিয়ে টিকিট করাও, আজ আর রাখতে হবে না, কাল ওখানে গিয়ে টিকিট করাবে। বাইরে থেকে মুখ ফিরিয়ে এমার্জেন্সি বলে। বুড়ো কিছুই বুঝতে না পেরে তার দিকে বোকার মতো চেয়ে থাকে। তার কাঁচা পাকা দাঁড়ি থেকে এখন আর ঘাম ঝরছে না। ফোলা পাটা তেমনি করে মেঝেয় ছড়িয়ে অন্য পাটি গুটিয়ে জমিরুদ্দি পিট পিট করে চাইছে। এমার্জেন্সি এতক্ষণে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। রোগা চেহারা, বাঁদুড়ে হাত পা, কান দুটো বড় বড়। লোকটা লম্বা ছিল, কিন্তু সিদ্ধারাতে যেন মচকে গেছে। এগিয়ে এসেছে জমিরুদ্দির ফোলা পায়ের তলাটা দেখল। বেশ ঘন রস করাচ্ছে একটা ফুটো থেকে। নীল মাছিগুলো মহাব্যস্ত। পায়ের পাতার আঙুল দিয়ে টিপে সে জিজ্ঞেস করলো, ব্যথা লাগে? জমিরুদ্দি আস্তে আস্তে মাথা নেড়ে জানালো লাগে। এখানে হবে না বলে উঠে দাঁড়িয়ে এমার্জেন্সি ঘরের বাইরে যাওয়ার জন্য এগিয়ে যায়। সে দোরগড়ায় পৌঁছেছে। জমিরুদ্দি হাসপাতালের শব্দ, শুকিয়ে ওঠা বাতাসের আওয়াজ ছাপিয়ে হুশ করে একটা ভয়াবহ নিঃশ্বাস ফেলল। বাইরে পা বাড়িয়ে এমার্জেন্সি ফিরে তাকালো, ফের বলল, নিয়ে যাও এখান থেকে, হাসপাতাল ছাড়া তাঁসার কি আর জায়গা নেই? বলে সে বাইরে চলে গেল। এখন ঘরে তারা চারজন ছাড়া আর কেউ নেই।
দক্ষিণ দিকের দেয়াল ঘেঁষে একটা উঁচু সরু অয়েলকট মোড়া বেঞ্চি আছে, সেটার পাশে স্ট্রেচার মইয়ের মতো ঠেসানো। বুড়ো ফিসফিস করে বলে, এক্ষুনি কি হবে? চাষিদের একজন হাই তোলে, ঘুষ লেবে লিকিন। বুড়ো বলল, লিলে দেবে কে? আমার কাছে 5 আনা পয়সা আছে। তাহলে ফিরে যাই। জমিরুদ্দিন, ফিরে যাবি? জমিরুদ্দিন মাথা নেড়ে জানায় সে ফিরে যাবে না। তালি? বুড়ো আকাশ পাতাল ভাবনায় ডুবে যায়। ছুটে এসে দুজন লোক ঘরে ঢোকে, একজন ছোকরা আর একজন আধবয়সী। ছোকরার ভারী ফুর্তি, মুখ দিয়ে কথার তুবড়ি ছুটছে, লাও লাও ধরো, উপাস্তা ধরো। আরে ধেত্তেরি আমার, ছেলেটি একটা নোংরা কথা বলল। আধবয়সী ধীর স্থির বলল, শালা মেঘের ভাই, অত ফুর্তি মারাচ্ছস কেন? তোমার তেল হয়েছে বাঞ্চোত। দেয়াল থেকে স্ট্রেচারটা নিয়ে তারা চলে গেল। বুড়ো সঙ্গী দুজনের মুখের দিকে চেয়ে আবার বলে, তালি? তাদের মাথার উপরের ফ্যানটা ঘটর ঘটর শব্দ করে বন্ধ হয়ে যায়। দমকা হাওয়ায় আবার খানিকটা আগুন ঘরে ঢোকে। স্ট্রেচার নিয়ে লোক দুটি ফিরে আসে। ভারী স্ট্রেচারটা বয়ে আনতে আধবয়সী লোকটার কষ্ট স্পষ্ট। তার চোখ দুটো কোঠর থেকে বেরিয়ে এসেছে, ছোকরার হাতের পেশি ফুলে উঠেছে। অয়েলকট মোড়া উঁচু বেঞ্চিটার সমান্তরাল করে স্ট্রেচার কাট করতেই বালির বস্তার মতো একটা মানুষ করিয়ে অয়েল ক্লথের উপরে পড়ল। ছোকরা ঝট করে স্ট্রেচারটা নিয়ে দেয়ালে হেলান দিয়ে রেখেই দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। অসভ্য ভাষায় গাল দিতে দিতে আধবয়সী লোকটাও তার পিছু নেয়। বুড়ো চেয়ে দেখে বেঞ্চের ওপর লোকটার জ্ঞান নেই, মাথার খুলি খোলার কুচির মতো যেখানে সেখানে ভাঙা, রক্তে সমস্ত মুখটা ডুবে গিয়ে কিছু কিছু রক্ত এর মধ্যেই শুকিয়ে কালচে হয়ে এসেছে। শুধু একটা চোখের নিচ থেকে এখনো টকটকে লাল টাটকা রক্ত গড়াচ্ছে। উরি বাপরি, সর্বনাশ বলে বুড়ো দুহাতে চোখ ঢাকে। চাষিদের একজন ঘুমিয়ে পড়েছে ঘাড় গুঁজে। জমিরুদ্দিন ঠিক তেমনই চোখ পিটপিট করে যাচ্ছে। কই কই, কোন দিকে? এই তো এদিকে আনলো। বলতে বলতে একদল লোক ঘরে ঢুকে উঁচু বেঞ্চিতে ঘিরে লোকটাকে পরখ করে দেখতে লাগলো। ট্রাকটার নম্বর কত? দলের একজন বলে। কি করে জানবো? ট্রাক চলে গেলছে। রিকশায় লোক ছিল? কি করে জানবো? রিকশা গুঁড়ো হয়ে গেলছে। ওদের পিছনে এমন এমার্জেন্সি লোকটি দেখা যায়। তার পিছনে ডাক্তার। ডাক্তারের সাদা জিন্সের এপ্রনটায় কোথাও একটু ধুলো ময়লা নেই। তিনি সোজা লোক ঠেলে উঁচু বেঞ্চিটার কাছে এসে লোকটার মাথা ধরে নাড়া দিতেই গোলাপি সাদা খানিকটা গলা মগজ বেরিয়ে এসে বেঞ্চির একটা পা ধরে নামাতে থাকে। ডাক্তার ঠান্ডা গলায় বলেন, এক্সপায়ার্ড, বলে সেখান থেকে সরে আসেন। কি হলছে, কি হলছে? অনেকগুলো লোক একসাথে চেঁচায়। মরে গেলছে? হ্যাঁ। মরা লোকটার মুখের দিকে খানিকক্ষণ একদৃষ্টে চেয়ে আর কোনো কথা না বলে লোকগুলো মিছিল করে বেরিয়ে যায়। তারা চলে গেলে লোকটা মরা চোখে দরজার মধ্যে দিয়ে বাইরের লম্বা কটা ঘাসের উপর দিয়ে নীল ইস্পাতের মতো আকাশের দিকে চেয়ে থাকে। ডাক্তার চলে যাবার জন্য পা বাড়িয়ে বলেন, এরা? এমার্জেন্সির লোকটা শুধু ঘাড় ঝাঁকায়। ডাক্তার জমিরুদ্দির কাছে এসে তীক্ষ্ণ চোখে তার ফোলা পায়ের ক্ষতটার দিকে চেয়ে থাকেন। খানিকক্ষণ দেখে বুড়োর দিকে চেয়ে বলেন, এ বাঁচবে না, যা হবার হয়ে গিয়েছে, এখন কিছু করার নেই। কি হয়েছিল? বুড়ো এবার বেশ ঠান্ডাভাবেই বলে, হুজুর, মাসখানেক আগে একটা বাবলার কাঁটা ফুটেছিল। তারপরে এই পরশুদিন নাপিতের কাছে যেয়ে বুঝতে পেরেছি নাপিতেই বাকি কাজটা সেরে দিয়েছে। নিয়ে যাও। জমিরুদ্দিন শুকনো চোখে পানি চকচক করে ওঠে। এমার্জেন্সি ঘাড় নিচু করে মাটির দিকে চেয়ে থাকে। তখন ডাক্তার বলেন, কাগজ ঠিকঠাক করে সার্জিক্যাল ওয়ার্ডে পাঠিয়ে দিন, লাভ কিছু নেই। ডাক্তার চলে গেলেন। এমার্জেন্সি তার পিছু পিছু বেরিয়ে গেল।
মরা লোকটার মাথা উঁচু বেঞ্চি থেকে ঝুলে পড়েছে। বুড়ো এদিকে ওদিক চেয়ে দ্রুত নিঃশব্দে পায়ে বেঞ্চিটার কাছে এসে তার মাথাটাকে সোজা করে দেয়। তারপর চট করে চোখের পাটা দুটি টেনে বন্ধ করে দিয়ে একটা লম্বা নিঃশ্বাস ফেলে। এমার্জেন্সির সঙ্গে স্ট্রেচার বওয়া ছোকরাটি আর সেই আধবয়সী লোকটি ফিরে এসেছে। জমিরুদ্দিকে সে দেখিয়ে বললে, একে সার্জিক্যাল ওয়ার্ডে রেখে এসো। আধবয়সী লোকটা রাগে গজগজ করতে লাগলো। আমরা মানুষ তো নাকি, আর কি কেউ নাই? এমার্জেন্সি তার পিঠ চাপড়ে দেয়। যা যা রেখে আয়, বেচারির হাসপাতালে মরার শখ হয়েছে, যা রেখে আয়। বুড়োর হাতে সে এক টুকরো কাগজ দিল। জমিরুদ্দিন খানিকটা চেষ্টা করে টেনে হিঁচড়ে নিজেই স্ট্রেচারে উঠল। ওদের সঙ্গে বুড়ো হাসপাতালের ভিতরের বারান্দায় চলে আসে। এখন দুজনেই জেগে। জমিরুদ্দিকে নিয়ে দোতলার সিঁড়ি দিয়ে ওঠার সময় স্ট্রেচারের একটা দিক এমন ঢালু হলো যে সে প্রায় পড়েই যাচ্ছিল। ছোকরাটা কোনো রকমে সামলে নিল। দোতলায় উঠে একটা ঘরে ঢুকে তাকে স্ট্রেচার কাত করে মাটিতে ফেলে দিয়ে লোকগুলো প্রায় ছুটতে ছুটতে বেরিয়ে গেল। জমিরুদ্দিন গড়িয়ে পড়তে পড়তে বহু কষ্টে কনুইয়ে ভর দিয়ে সামলায়। ফোলা পা নিয়ে তার প্রায় কিছুই করার থাকে না। বুড়ো কুণ্ঠিতভাবে কাগজটি নিয়ে ঘরে ঢুকে একটা টেবিলের সামনে দাঁড়ালে টেবিলের পিছনে বসে থাকা লোকটি হাত বাড়িয়ে কাগজ নিয়ে বলে, রুগী কই? বুড়ো বলল, ওই যে, বলে সে হাঁপাতে থাকে। বেড নেই, মাটিতে থাকতে হবে, পারবে? কি বলছেন হুজুর? বলছি বিছানা নেই, মাটিতে থাকতে হবে, থাকতে পারবে তো? পারবে হুজুর। ঠিক আছে, ওইখানে নিয়ে যাও। বুড়ো চেয়ে দেখে সারি সারি লোহার খাট। ঘরের পশ্চিম দিকে দুই খাটের মাঝখানে হাত দুয়েক চওড়া একটা ফাঁকা জায়গায় জমিরুদ্দিনকে নিয়ে যাওয়া দরকার। চোখে অন্ধকার দেখে সে। জমিরুদ্দিন রাস্তা জুড়ে শুয়ে আছে। জমিরুদ্দির কাছে এসে বলে, জমিরুদ্দি বাপ, ওইখানটায় যেতে হবে জি। জমিরুদ্দিন চোখ তুলে তার দিকে তাকায়। বুড়ো তখন জমিরুদ্দির পিছন দিয়ে তার দুই বগলের তলায় হাত রেখে তাকে হিঁচড়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। জমিরুদ্দিন অবশ্য তার ভালো পাটাকে ব্যবহার করছে। খানিকটা করে তাকে টেনে নিয়ে বুড়ো থেমে যায়। তার বুকের ভিতর থেকে হাঁপড়ের শব্দ আসে। বাপ, জমিরুদ্দিন আর একটু, বুড়ো মোলায়েম করে বলে বটে, কিন্তু সে ঘরের কিছুই দেখতে পায় না। সব আবছা ধোঁয়ার মতো হয়ে যায় তার চোখের সামনে। সারি সারি রুগী শুয়ে আছে, তাদের ভিতর দিয়ে লোকজন হাঁটছে, কথা বলছে। বুড়োর কিছুই কানে আসে না, চোখেও পড়ে না। জমিরুদ্দিকে ফাঁকা জায়গাটায় এনে সে নিজেই হুমড়ি খেয়ে দেয়ালের উপরে পড়ে। এক নাগাড়ে হাঁপিয়ে বুড়ো যখন একটু ধাতস্থ হয়েছে, যে লোকটি তার হাত থেকে কাগজ নিয়েছিল সে এসে বলল, ব্যাস ঠিক আছে। বুড়ো তার ভুরুর উপর থেকে ঘাম মুছে বলল, আমাকে আর কি করতে হবে হুজুর? কিছুই করতে হবে না, যা করার আমরাই করব। আমি তাহলে যাই? যেতে বুড়ো আর কথা খুঁজে পেল না। লোকটাও আর সেখানে দাঁড়ালো না। বুড়ো বলল, জমিরুদ্দিন ভুগ লেগেছে? জমিরুদ্দিন একটা ভয়াবহ ফ্যাঁস শব্দ করে উঠল। হিম ঠান্ডা শব্দ, গলার ভিতরের গভীর গর্ত থেকে আসছে। তার মুখের কাছে কান নিয়ে গিয়ে বুড়ো মানুষটি বুঝল যে সে মানুষের ভাষাতেই কথা বলছে। আর কথা বলতে তার পুরো শক্তিটাই খরচ হয়ে যাচ্ছে বটে, কিন্তু তবু কান না পাতলে কিছুই শোনা যায় না। তেমনি চোখ মুখ ছিঁড়ে মদ্দা হাঁসের মতো ফ্যাঁস করে সে বলল, না গো। বুড়ো তার ময়লা হাফ শার্টের পকেট খুঁজে আধখানা শক্ত টক গন্ধওয়ালা রুটি বের করে বলল, রাখ, ভুখ লাগলে খাস। জমিরুদ্দিন আবার বলল, না গো। না বলিস না, রেখে দে। জমিরুদ্দিন চুপ করে রইল। আমি তাহলে যাই বাপ। চাচা, জমিরুদ্দিন ডাকে।
তার মুখের কাছে কান নিয়ে গিয়ে বুড়ো বলে, কি বলছিস? ফোঁস করে তার কানের উপর গরম নিঃশ্বাস ফেলে জমিরুদ্দিন বলে, মরে তো যাব চাচা, আর দেখা হবে না, মনে কিছু নিও না। বুড়ো এবার বলার চেষ্টা করে, না মরবি কেনে? নিজেই কানেই তো শুনলে চাচা, ডাক্তারকে একবার শুধাও কেনে, কদিন দেরি আছে? 3-4 দিন সময় পালি, একবার ছেলে তিনটেকে এনো কেনে? বউকে দেখবি না? জমিরুদ্দি বলে, দেখবো চাচা। বুড়ো একটু দাঁড়িয়ে থেকে কোমরে হাত দিয়ে খুঁজে পেতে কিছু একটা পেয়ে গিয়ে বলে, তোর কাছে কিছু নেই, আমার কাছেও তো বাপ কিছু নেই। এই 12 আনা পয়সা ছিল, তুই রাখ। এই বলে বুড়ো জমিরুদ্দির ডান হাতের বিরাট থাবা খুলে তার ঘেমো মুঠোর মধ্যে খুচরো কিছু পয়সা দিয়ে দেয়। জমিরুদ্দি বুড়োর শুকনো হাতটা নিজের মুঠোর মধ্যে নিয়ে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে তার 2 চোখ পানিতে ভর্তি হয়ে যায়। একটু রূঢ়ভাবে হাত ছাড়িয়ে নিয়ে একবারও পিছনে না চেয়ে বুড়ো সোজা বাইরে চলে এলো। সন্ধ্যের পর দলবল নিয়ে ডাক্তার আসেন। তার চৌকো মুখটা বসন্তের দাগে ভরা, চোয়াল দুটো চওড়া আর মজবুত। তিনি ঘরে ঢুকেই হাসপাতালের 2 সারি বিছানার মাঝখানে সরু পর্দা দিয়ে দ্রুত পায়ে হেঁটে যান আর চোখে একজন রুগীর দিকে চেয়ে মন্তব্য করেন, সেই আলসারের রুগী বুঝি বেঁচে আছে এখনও? বাঁচার কথা নয়, ও বাঁচলে মেডিকেল সায়েন্স মিথ্যে হয়ে যাবে। বাঁদিকের বিছানার দিকে চেয়ে বলেন, গলব্লাডারের স্টোন। সঙ্গী সাথী মেডিকেল কলেজের উঁচু ক্লাসের ছাত্রছাত্রীদের দিকে মুখ ফিরিয়ে চোখ মোটকে বলেন, দারোগা না, মালদার আদমি। গলব্লাডারের স্টোন, হাহ! আপনার কি এখানে বসে বসে কি করছেন? একটা বিছানার কাছে গিয়ে দাঁড়ান তিনি। সঙ্গে সঙ্গে কালো রোগা একটা লোক ধর্মর করে বিছানার উপর উঠে বসে খোঁচা খোঁচা দাড়ি গোপের ফাঁক দিয়ে নেড়ি কুকুরের মতো বিব্রত অপ্রস্তুতভাবে সবকটি দাঁত বের করে ফেলে। ডাক্তার খেকিয়ে ওঠেন, এখানে কি কাল চলে যাবেন? এই আমাকে মনে করিয়ে দিও, কাল একে রিলিজ করে দেব। 5-7 মিনিটের মধ্যে রুগী দেখা শেষ করে এবার তিনি যারা খাট না পেয়ে মেঝেতে জায়গা নিয়েছে তাদের দিকে ফিরে ফেটে পড়লেন, এত লোক মাটিতে কেন? কর্তব্যরত লোকটি ছুটে এলো, বিছানায় ব্যবস্থা করা যায়নি স্যার, তাছাড়াও অত বিছানা পাতার জায়গাও নেই। তাহলে এদের ভর্তি করা হয়েছে কেন? ভর্তি করার মালিক তো আমি নই স্যার, আর এস সাহেব পাঠালে আমি কি করব? আর এস সাহেবের আর কি, খুঁজ করে লিখে দিলেই হয়ে গেল? হসপিটালে একটা ডিসিপ্লিন নেই, মাটিতে রুগী থাকবে। কাল সব বিদায় করে দিন। ওরা কেউ হেঁটে আসেনি স্যার, সবাইকে স্ট্রেচারে করে দিয়ে গেছে। তাহলে স্ট্রেচারে করে বাইরের নর্দমায় ফেলে দিয়ে আসুন, মরবে তো সবাই, অত কায়দা করে মরতে হবে না। আর এস সাহেব বলেন যাদের ভর্তি না করলেই নয়, একমাত্র তাদেরকেই তিনি ভর্তি করেন। সবই তো ক্রিটিক্যাল কেস স্যার। ক্রিটিক্যাল কি কী ক্যাল আমি জানি। হাসপাতালে জায়গা না থাকলে কোথায় রাখা হবে? মেঝেতে পা ফোলার ঠাঁই নেই, বারান্দা দিয়ে হাঁটার উপায় নেই, ডাক্তার নেই, ওষুধ নেই। এরপর রুগী তো আমার বেডরুমে পাঠিয়ে দেবেন দেখছি। 1 ঘন্টার মধ্যে যে রুগী মরবে না তাকে যেন এখানে ভর্তি করা না হয়, 1 ঘন্টার মধ্যেই মরা চাই। তাতেও জায়গা হবে না স্যার। কর্তব্যরত লোকটি গাল চুলকোতেই নিরীহভাবে মন্তব্য করে। ডাক্তার শুধু একবার অনিশ্চিতভাবে হাঁ বলে কোণের দিকে মেঝেতে যে রুগীটি শুয়ে আছে তার দিকে এগিয়ে গেলেন। একটু নিচু হয়ে ঝুঁকে তিনি বলেন, এ ছোঁড়াটা কে? বলতেই যে কালো দাঁড়িওয়ালা লোকটা সেখানে বসেছিল সে হাউমাউ করে উঠল, ছাড়, আমার পোলা ছাড়, রেলে কাটা গেছে। আমার একমাত্র পোলা ছাড়। রেলে কাটা গেছে তো হাসপাতালে কেন, মরেনি? একটা পা কাটা গেছে ছাড়, পা থেকে মাথা তো বেশি দূর নয় বাপ, ফসকালে কি করে? এই কথা শুনে লোকটা ঝট করে কান্না থামিয়ে দিয়ে চোখের পানি টানি শুকিয়ে একদৃষ্টিতে ডাক্তারের দিকে চেয়ে রইল। ডাক্তার বললেন, দেখি কাপড় সরাও। কাপড় সরালে দেখা গেল
ব্যান্ডেজ থেকে চুঁইয়ে চুঁইয়ে তখনও রক্ত পড়ছে। একটু লক্ষ্য করে ডাক্তার পিছনে ফিরে বললেন, কী ওষুধ দেওয়া হয়েছে দেখি। প্রেসক্রিপশনটা দেখে দেখে আবার বললেন, রাতটা টিকলে কাল দেখা যাবে। সবশেষে জমিরুদ্দির পালা। সে উত্তর দেয়ালের কোণের দিকে ছিল। ডাক্তার চোয়াল নাড়িয়ে দাঁত কড়মড় করে জিজ্ঞেস করেন, তোমার কি? জমিরুদ্দি ফ্যাঁস করে সেই নিঃশব্দতার ছোড়া চালিয়ে কী যে বলল ডাক্তার শুনতে পেলেন না। কোমরের পেছনে দুহাত বেঁধে ঝুঁকে নিচু হয়ে হাস্যকর ভঙ্গিতে মুখ বিকৃত করে বললেন, অ্যাঁ? জমিরুদ্দি সমস্ত শক্তি এক জায়গায় জড়ো করে বলল, আমার পা ছাড়। পায়ে কি? বলে ডাক্তার আরও নিচু হয়ে তার ফোলা পাটাকে ভালো করে দেখে বললেন, গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসতে চলেছে। গল্পের পরবর্তী অংশ শুনতে আমাদের চ্যানেল সাহিত্যের বন্ধনকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।